আমন্ত্রণ প্রিয় দর্শক। ২১শে রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে আপনারা সবাই জানেন যে সারা বিশ্বের যে মানবিক সহায়তা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয় তা বন্ধ করা হয়েছে ৯০ দিনের জন্য। কিন্তু ৯০ দিন পর যে আবার সেই সহায়তায় ফিরে আসবে তারও বা নিশ্চয়তা কি? নিশ্চয়ই সারা বিশ্বে নানান ধরনের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে শুরু হবে, সামাজিক, অর্থনৈতিক। আমাদের চিন্তা হচ্ছে বাংলাদেশে কী হবে, বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে বা রোহিঙ্গা তহবিলের যে পরিমাণ সাহায্য আসতো এবং অবশ্যই যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি অনুদান দিত, সেটিও সম্ভবত বন্ধ হয়েছে না কি হবে সেটি নিয়ে এখনও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। যদিও প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বলা হয়েছে যে রোহিঙ্গা ইস্যুতে তাদের সহায়তা অব্যাহত থাকবে। আসলে কতটা অব্যাহত থাকবে, এই ইস্যুতে আমাদের কী করণীয় রয়েছে এবং পাশাপাশি অন্যান্য যে খাতগুলো, কৃষি, স্বাস্থ্য, সেসব জায়গাতে এর প্রভাব কী পড়বে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১শে স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন অর্থনীতিবিদ এবং অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল ইসলাম, রয়েছেন মানবাধিকার কর্মী, আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নূর খান লিটন। আমি প্রথমে একটু অধ্যাপক আইনুল ইসলাম আপনার কাছে আসতে চাই। যেইটা এখনও আমাদের মধ্যে একটা ধূম্রজালের মতো সৃষ্টি হয়ে রয়েছে, যে যদি প্রথমেই রোহিঙ্গা ইস্যুতে আসি, যদিও বলা হচ্ছে যে শুধুমাত্র ইসরায়েল এবং মিশর ইস্যুতে তাদের সাহায্য অব্যাহত থাকবে এবং জরুরি খাদ্য সহায়তা সহ। এখন এই জরুরি খাদ্য সহায়তার মধ্যে কি মানে রোহিঙ্গাদের বিষয়টি থাকবে কিনা? আপনাকে ধন্যবাদ এবং আমার সঙ্গে আজকের শ্রদ্ধেয় সহ আলোচক নূর ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেমনটি বললেন যে এখন পর্যন্ত ধূম্রজালেই আছে যে রোহিঙ্গা ইস্যুটা বিশেষ মানবিক সাহায্য যেটা বলা হচ্ছে, এবং আমেরিকার মানে অংশটাই সবচেয়ে বেশি, $190 মিলিয়ন মতন আর কি এর মধ্যে বছরে। এখানে এর মধ্যে রোহিঙ্গার জন্য স্পেশাল, ম্যাক্সিমামটাই রোহিঙ্গাদের জন্য। এবং সেই জায়গাতে যদি বন্ধ করা হয়, যদিও আমরা কোনো তথ্য পাচ্ছি না, এবং যেটি আপনি বললেন যে প্রধান উপদেষ্টা প্রেস থেকে বলা হচ্ছে যে এইটা বাদে আর কি। এখন এই বাদের অংশটা, বাদের যে কথাটা বলা হচ্ছে, এটা শুধু কি ইসরায়েলের যে বিশেষ করে ফিলিস্তিনিদের যে গাজার যে বিষয়টা, সেটা কি না, কিংবা এর সঙ্গে এটা আছে কিনা, এটা কিন্তু আমরা ওই সোর্স থেকে পাওয়া যায়নি, সুতরাং এই জায়গাটি বলা যাচ্ছে না। কিন্তু ওভারঅল মানবিক একটা বিপর্যয় হবে সেটা তো স্পষ্ট, যেটা উনি আরও ভালো বলতে পারবেন। আর একটি হচ্ছে যে অর্থনৈতিক যে বিষয়টা, কারণ আমেরিকার অনেক প্রজেক্ট দীর্ঘ সময় থেকে যে আমাদের দেশে কিন্তু চলমান, ইউএসএইডের অর্থায়নে আর কি, সে জায়গায় কৃষি, যেটা আপনি বললেন, কৃষি, খাদ্য, তারপরে হচ্ছে আপনার শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন খাতে কিন্তু তাদের এই আমাদের এখানে সাহায্য করে যাচ্ছে, বাজেট সহায়তা দিচ্ছে। সব কিছু মিলে এই জায়গায় যদি এটা ৯০ দিনের যদি এই প্রোগ্রামটা বন্ধ থাকে, তাহলে কিন্তু এটা লং টার্ম একটা ইফেক্ট আছে। প্লাস বর্তমানে এই ৯০ দিনের মধ্যে যদি কমপ্লিটলি বন্ধ হয়ে যায়, এখানে অনেক জনশক্তি আছে, তারা এখানে কর্মজীবী আছে, সেখানে তাদের যে কি বলবো যে আয় রুজির বিষয়টা এখানে বিষয় আছে, এখানে অনেক ছোট ছোট উদ্যোক্তা তৈরি হয় এইসব প্রজেক্ট থেকে, সেগুলোর ইন্টারাপশন হবে। ওভারঅল গিয়ে কিন্তু আমাদের অর্থনীতির মধ্যে একটা চাপ পড়বে। সুতরাং সেদিক থেকে এটা একটা মানে আমি মনে করি যে এটা মোটা দাগে একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে। কারণ বাংলাদেশের অর্থনীতিতে এই বিশেষ করে ৩ নম্বর আমাদের সাহায্য সংস্থা, সাহায্যকারী দেশ হচ্ছে আমেরিকা, ১ নম্বরে হচ্ছে আপনার জাপান, ২ নম্বরে যে IMF-কে বলা হয়, এবং তৃতীয়তে আছে কি বলে আমেরিকা। এবং আরেকটি জিনিস বলি আমি এখানে, যে এই আমেরিকার যে সাহায্যের ক্ষেত্রে এই সাবকন্টিনেন্টে, এই আমাদের সাউথ ইস্ট এশিয়ায় আমরা ২ নম্বরে, এবং ওভারঅল যে আমরা ৭ নম্বরে, যেখানে ইউক্রেন হচ্ছে ১ নম্বর এবং ভারত হচ্ছে ২৪ নম্বরে। সেখানে কিন্তু আমাদের একটা বড় অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু এই সাহায্যগুলোর উপরেই কিন্তু নির্ভর করছে। আমি নূর খান লিটন আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা এখনও অথেন্টিক কোনো সোর্স থেকে পাইনি যে কী ধরনের সহায়তা রোহিঙ্গাদের প্রতি থাকবে, বা তহবিলে কী পরিমাণ টাকা দেবে অথবা আদৌ দেবে কিনা। আপনার কি মনে হয়, মানে আপনি যতটুকু জানার চেষ্টা করেছেন, যেহেতু আপনি নিবিড় পর্যবেক্ষণ থাকেন রোহিঙ্গাদের ইস্যুটি নিয়ে? দেখেন, বাংলাদেশে ২০১৭ সালের পর রোহিঙ্গার যে শেষ ঢলটা যেটা নেমেছে, তারপর থেকে আমরা যেটা লক্ষ্য করেছি, প্রায় 1/3
ওখানে যে টাকা পয়সা খরচ হতো তার 1/3 যোগান দিত কিন্তু ইউএসএআইডি। এবং এ পর্যন্ত $225 কোটি দেওয়া হয়েছে। এবং এইটা রোহিঙ্গাদেরকে বাংলাদেশের একটু উন্নত মান যতটুকু সম্ভব রাখার ক্ষেত্রে এই টাকাটা অনেক বেশি তাদের জীবন ধারণের জন্য এই সাহায্যটা খুবই জরুরি ছিল। গত পরশুদিন যে ঘোষণা দিয়েছে এবং সেই ঘোষণার পর যতটুকু জানা গেছে সেটি খুব যে স্পষ্ট করে বলা যাবে যে রোহিঙ্গাদেরটা বন্ধ হবে না এটা বলারও সুযোগ নাই। তবে আমাদের সরকারের তরফ থেকে যেটা দেখলাম তারা বলেছে মিডিয়া উইং থেকে যে খাদ্য সাহায্যটা অব্যাহত থাকবে। এখন এই খাদ্য সাহায্য যে মানবিক বিষয়টা এটা কি শুধুমাত্র ইসরায়েল আর মিশরের জন্য প্রযোজ্য না বাংলাদেশ এটা ইনক্লুড, এইটা কিন্তু পরিষ্কার করে এখনো জানা সম্ভব হয় নাই। তো ধরেন যদি এই 90 দিনের জন্য বাংলাদেশ এই পুরাটাই ইয়ে হয়ে যায় যে তারা বাংলাদেশ কোনো সাহায্য পাবে না বা বাংলাদেশের রোহিঙ্গারাও কোনো সাহায্য পাবে না, তাহলে আপনি চিন্তা করেন তো এক হচ্ছে যে আমরা বর্তমান সারা পৃথিবী পাবে না এটা একটা জিনিস, আর আমরা এমন একটা সময়ে এখন অতিবাহিত করছি যখন আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই টালমাটাল ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় আমরা অবস্থান করছি। তার পিছনে কারণ হচ্ছে শাসকদের সময়ে যেভাবে এখান থেকে লুটপাট হয়েছে সেইটার দীর্ঘমেয়াদী প্রভাবে কেবলমাত্র আমরা প্রবেশ করছি। এই সময়কালে যদি ইউএসএআইডি 90 দিন বা তার পরবর্তীতে এটা কন্টিনিউ করে তাহলে আমাদের শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, সুপেয় পানি বলেন, যাহা যাহা আছে প্রায় অধিকাংশ ক্ষেত্রে সরাসরি ইউএসএআইডি অথবা অন্যদের সাথে ইউএসএআইডি কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলির সাথে যুক্ত। বিশেষ করে ইউএসআইডি গত বেশ কয়েক বছর ধরে সরাসরি সরকারকে সহযোগিতা দিয়ে আসছে, বাজেট সহযোগিতা থেকে শুরু করে অনেক সহযোগিতা। এবং এইটি যদি 90 দিনের জন্য যদি বন্ধ থাকে, আমরা ধরেও নেই যদি যুক্তির খাতিরে যে 90 দিন পরে এটা স্বাভাবিক অবস্থায় আসবে, তারপর এই 90 দিনের ঘাত আমাদের কিন্তু আগামী 1-1.5 বছর লেগে যাবে এইটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। তো এখনই যে জিনিসটা আমাদের করা দরকার, এই জায়গাটা একটু আলোচনা হওয়া দরকার যে এখন এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি। প্রথম হচ্ছে রোহিঙ্গাদের এটা তো আমাদের একেবারে বিস্ফোরার মতো একটা অবস্থা, বিস্ফোরা বলবো না, আমাদের জন্য একটা কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়া করে দিয়েছে, একটা বড় ধরনের বোঝা অর্থনৈতিক। সেই ক্ষেত্রে আমাদেরকে এখন খুঁজতে হবে অন্যান্য দেশগুলোর সাথে যারা সাহায্য সহযোগিতা করে তারা যদি এটার পরিমাণটা বাড়িয়ে দেয়। 1 2 নাম্বার হচ্ছে আমাদেরকে ভাবতে হবে পরিমাণ বাড়বে কি হবে, এমনিতেই যে টার্গেট তহবিলের তার তো 50% আসছে না, উপরন্তু কমে যাচ্ছে। এখন আমাদের কিন্তু একটা পথ আছে যে ইউএসএআইডির কারণে আমরা কিন্তু অনেককে বলতে পারবো যে আমাদের এই সাহায্যটা একটু বাড়াও, এটা বলার একটা সুযোগ আছে। দ্বিতীয় যে বিষয়টা যে আমাদেরকে এখন দেখতে হবে যে এটা রাতারাতি তো সমাধানযোগ্য না, রোহিঙ্গা ক্রাইসিসটা কালকেই আপনি সমাধান করতে পারছেন না। সুতরাং এই জায়গাতে এই জনগোষ্ঠীকে আপনি উৎপাদনের সাথে কিভাবে যুক্ত করতে পারেন সেইটা একটু চিন্তা করা যেতে পারে, যে স্থানীয়ভাবে উৎপাদন প্রক্রিয়ার সাথে তাদেরকে যুক্ত করা যায় কিনা এবং যুক্ত করে সেখান থেকে কোনো ফায়দা বা কোনো উপকার আমাদের আসে কিনা এই চেষ্টাটা আমাদের করতে হবে। আরেকটা হচ্ছে সামগ্রিকভাবে দেশের যে অর্থনৈতিক অবস্থা, দেশের রাজনৈতিক অবস্থা, দেশের ঋণের যে পরিমাণ টাকা আমাদেরকে আগামীতে এখন থেকেই পরিশোধ করতে হচ্ছে, সেই জায়গাটিতে যেমন আমরা ইতিমধ্যে চীনের সাথে আলোচনা করে একটু সময় বৃদ্ধি করতে চাচ্ছি, সুদের হার কমাতে চাচ্ছি, এরকম যেই জায়গাগুলিতে আমাদের এই অবস্থা আছে সেই জায়গাগুলিতে এখন থেকেই উদ্যোগ নেওয়া যাতে ওই জায়গাগুলিতে চাপ আমাদের ক্ষেত্রে কম আসে। আরেকটা হচ্ছে যে আমাদেরকে এখন সবচেয়ে আগে যে জিনিসটা দরকার, জরুরি বিষয় ছাড়া আমাদের আসলে ইম্পোর্ট কমাতে হবে, এটা খুব জরুরি। সেই দিকে তো সরকার ছিল, কিন্তু আমরা দেখছি অনেক ক্ষেত্রে আরো কমাইতে হবে। 1 2 নাম্বার হচ্ছে এক্সপোর্ট কি করে আমরা বাড়াতে পারি, অপ্রচলিত যে জিনিসগুলো আছে সেগুলোর বাজার কিভাবে আমরা নিতে পারি, এইটা যদি এখন থেকে আমরা না চেষ্টা করি তাহলে এই আজকে ইউএসএআইডি নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে, আরও তো আছে সেগুলো, কারণ বিশ্ব পরিস্থিতি কিন্তু আমেরিকার কিছু সিদ্ধান্তের জন্য অনেক ক্ষেত্রেই একটা পরিবর্তন হয়ে যাবে। যেমন হুদ থেকে যদি তারা
তাদের চাঁদা প্রত্যাহার করে বা তাদের মেম্বারশিপ প্রত্যাহার করে, সেখানে স্বাস্থ্য খাতে কিন্তু একটা বড় ধরনের বিপর্যয় বিশ্বব্যাপী আমরা দেখব। কারণ আমরা জানি যে এই কোভিডকালীন সময়ে তারা কি পরিমাণ সাহায্য করেছে। এক হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে সাহায্য করছে, আবার বিভিন্ন দেশকেও সরাসরি সাহায্য করছে। আমরা কিন্তু টিকার একটা বড় অংশ কিন্তু তাদের কাছ থেকে সাহায্য পেয়েছিলাম। এই সব কিছু বিবেচনায় করে আমাদেরকে আসলে এখনই, আমরা তো সবসময় ঘটনা ঘটে যাওয়ার পরে সব কিছু করি, এটা তো একটা আচমকা ঘটনা এসছে, কিন্তু এই ঘটনার থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা কতটা কৃচ্ছতা সাধন করতে পারি, আমরা কতটা মানে এক্সপোর্ট বাড়ানোর সুযোগ আমাদের থাকলে সেটা করা। আমরা এমনকি এই যে আমরা যেটাকে বলি মানুষ বিদেশে যে চাকরি বাকরির সেই জায়গাটি, সেই পথটিকেও কিন্তু আমাদের আরও বেশি ভেবে দেখতে হবে যে ওখানে আমরা কিভাবে আমাদের জনশক্তিকে কাজে লাগাতে পারি। এই জিনিসগুলি না ভাবলে আগামীতে আরও বড় ধরনের বিপর্যয়ের মুখে আমাদের অর্থনীতি পড়তে পারে। অধ্যাপক আনোয়ার ইসলাম, নূর খান লিটন যেটা বলছিলেন যে অন্যান্য যে কি বলে এটাকে সহযোগী রাষ্ট্রগুলো আছে, বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে তারা যারা সাহায্য দিয়ে থাকে তাদের সাথে নেগোসিয়েশন একটা একটু বেশি মাত্রায় করতে, নেগোসিয়েশনটা কিভাবে হতে পারে? তার কোনো আউটপুটটি আসলে আসবে, বা আমাদের কূটনৈতিক দক্ষতার উপরে বা অ্যাপিলের উপরে কতটুকু সাড়া তারা দিতে পারে? না, চেষ্টা তো করতে হবে, কারণ বিকল্প পথ খুঁজতে, বিকল্প সোর্সিংটা কিন্তু খুঁজতে হবে, যেটা একেবারে স্পষ্ট যে আমেরিকা এই কাজটা যদি করে। এবং উনি যেটা বললেন যে 90 দিন তো আসলে শেষ না, এরপরে কি হবে আমরা জানি না। সুতরাং একটা সময় দিয়েছে, এই সময়ের মধ্যে আমাদের যারা যারা অলরেডি আছে এই সিমিলার আর কি ডোনার যারা আছেন, যেমন জাপান আছে, ফ্রান্স আছে এবং IMF আছে, বা অন্য যারা আছে, ইভেন চায়না এবং চায়না তো আমি যত জানি এই পর্যন্ত যত টাকা এসেছে, যত অর্থ এসেছে তার মধ্যে অনলি $4 কোটি দিয়েছে। রাশিয়া দিয়েছে মাত্র $20 কোটি, যুক্তরাষ্ট্র একা দিয়েছে $225 কোটি। কোথায় 225, 20, 4? না, এটা এই জায়গা তো আপনি তো ধরে দিলেন, এটি জায়গাগুলোতে যে তাদের কমিটমেন্ট অনুযায়ী এটা কেন বাড়ছে না, এটা তো নেগোসিয়েশনের ব্যাপার, ঠিক আছে, সুসম্পর্কের বিষয়। তো সেই জায়গাগুলোতে করতে হবে। আরেকটা জিনিস, ওনার যে সোর্সগুলোর মধ্যে সবচেয়ে বড় একটা জায়গা হচ্ছে এই জলবায়ু পরিবর্তন। এই জলবায়ু পরিবর্তনে কিন্তু USAID বা আমেরিকার কিন্তু একটা বড় ধরনের একটা ফান্ডিং বাংলাদেশের ক্ষেত্রে আছে সেই জায়গায়। কিন্তু যদিও এটা ট্রাম্প সরকার কিন্তু আবার এই জলবায়ুর বিষয়টা ওই থেকে ফান্ড থেকে তারা উইথড্র করছে, নিজেকে কিন্তু সরিয়ে নিছে। তো সেক্ষেত্রে এটা একটা বড় চাপ কিন্তু বাংলাদেশের জন্য। আর যেটি বলা হচ্ছে যে এই অন্য অন্য সোর্সগুলো সেখানে নেগোসিয়েশন হতে হবে। আমি আরেকটা কথা বলবো যে আপনারা যেমন এইটা নিয়ে আলোচনার একটা দ্বার উন্মোচন করেছেন, ঠিক আছে, কিন্তু নীতি নির্ধারণ পর্যায়ে যারা আছেন তাদের উচিত এখন, আমি মনে করি তারা ইমিডিয়েটলি এই বিষয়গুলোকে, যারা আসলে স্টেক হোল্ডার আছে, যারা বিশেষ করে অংশীজন আছে, এক্সপার্ট আছে, তাদের সঙ্গে বসে একটা কিন্তু গাইডলাইন তারা ইমিডিয়েটলি করা উচিত। সেখানে বিকল্প যেমন দীর্ঘমেয়াদী যেটা হতে পারে সেটা এখানে টেকসই উন্নয়নের জন্য যেটা করা দরকার সেটাও একটা দরকার, প্লাস মানে আন্তর্জাতিক যে মানে কি বলবো সম্পর্কটাকে আরও বেশি কেমন করে করা, মানে গভীর ভালো করা যায় সেই দিকটা, এই জিনিসগুলো কিন্তু ইমিডিয়েটলি চিন্তা করতে হবে যে এই 90 দিন একটা সিগন্যাল দিয়েছে, এর মধ্যে আমরা কতটুকু এটাকে চ্যালেঞ্জগুলোকে আমরা অ্যাড্রেস করে আমরা এটার ব্যাপারে কিন্তু বিভিন্ন ধরনের আপনারা কিন্তু আমরা ওয়ে আউট আমরা বের করতে পারি। সুতরাং কোনো কিছু এখন সমস্যা আসবে সেটার সমাধানের জন্য চেষ্টা করতে হবে। যে অবস্থা দেশের এখন অর্থনীতির যে অবস্থা, সেক্ষেত্রে এটা কোনো ভালো সিগন্যাল না কিন্তু। সুতরাং আমাদের অনেক মানে বন্ধু দেশ আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে, এবং আমেরিকার যে বিষয়টা এখানেও কিন্তু আপনার নেগোসিয়েশন বা সুসম্পর্ক বিষয় আছে, তাদেরকে বোঝানোর বিষয় আছে, সব কিছু মিলে একটা বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বর্তমানে সরকারকে। প্রধান উপদেষ্টা প্রেস উইং যেটা বলেছে, আমরা ধরতে চাই যে না ঠিক আছে রোহিঙ্গা ইস্যুতে তাদের সহায়তা বন্ধ হবে না, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। এখন যেহেতু আমরা একেবারে অথেন্টিক সোর্স পাইনি, জানি না যে আসলে কি হতে যাচ্ছে, সেই জায়গা থেকে আমাদের বিকল্প ভাবনা তো অবশ্যই ভাবতে হবে। এবং আমি যদি টাকার অঙ্কে হিসাব করি বা আর্থিক জায়গা থেকে, বাংলাদেশ $210 কোটি এ পর্যন্ত খরচ করেছে রোহিঙ্গাদের পেছনে বাংলাদেশ সরকার 2017 থেকে, আর যেখানে $225 কোটি যুক্তরাষ্ট্র আরও অন্যান্য রাষ্ট্র দিচ্ছে, কিন্তু সেগুলো একেবারে নমিনাল পর্যায়ে। এখন আমরা যদি ধরি যে 210 কোটির সাথে আরও 225 কোটি সমতুল্য, মানে আমি জাস্ট এভাবে যে বলছি, এই পরিমাণ অর্থ প্রতি বছর হয়তো 225 কোটি এই পর্যন্ত দেওয়া হয়েছে, ভাগ করে যা আসে আর কি,
এটা দিকে গিয়ে বাংলাদেশে কি পরিমাণ মানে এটা কি বলা যেতে পারে, কি ধরনের ঝুঁকির সম্মুখীন হতে হবে? না, ঝুঁকি তো আসলে যদি এটা না হয় তাহলে তো একটা ঝুঁকি হলো। আমি আমি একটু সোজা করে বলি যে বাংলাদেশের সেই সামর্থ্য কি আছে এই মুহূর্তে? এখন মানে আছে একটা মানে এই ক্রাইসিস কালীন সময়ে একটা জিনিস হতে পারে আমার যেটা মনে হয় যে বাজেট যে আছে, সামনে বাজেট আসতেছে, সেখানে অনেক প্রজেক্ট কিন্তু অনেক প্রকল্প কার্টেল করার একটা অলরেডি কালকেও আমরা অর্থ উপদেষ্টা কিন্তু কথাগুলো বলেছে। সেই জায়গায় যদি কিছুটা আমরা ট্রান্সফার করতে পারি এই 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 সময়ের জন্য, তাহলে একটা আপৎকালীন একটা সমাধান একটা হতে পারে। যেহেতু কয়েক মাস পরে কিন্তু বাজেট আসছে, সেইটা যদি টার্গেট করে থাকে যে আমরা এই উন্নয়ন বাজেট থেকে এই 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 অংশটা আমরা এই পারপাসে রেখে দেব, যদি ওটা কোনো ইন্টারাপ্ট হয় তাহলে যেন আমরা এটা খরচ করতে পারি, এই একটা বিষয় হতে পারে। আর আমাদের আদার সোর্সগুলোকে আমাদেরকে মেনে নিয়ে আদার যে বিষয় অপশনগুলো আছে, যে অপশনগুলো আমাদের যে সম্পদ আছে, সেই সম্পদের নিজস্ব সম্পদ, এই সম্পদে একেবারে সুষ্ঠু ব্যবহার, করাপশন যাতে না হয়, এই বাকিটুকু সময় যাতে কোনো মানি লন্ডারিং না হয়, এই জায়গাগুলোতে আরও বেশি আমাদের মনে হয় যে ভাবার সময় চলে এসছে। যে আগে যেভাবে ভাবছে তার চেয়ে আরও বেশি কঠিনভাবে কিন্তু ভাবতে হবে যে সামনের এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য। কারণ আমাদের অর্থনীতিতে বলে যে সবসময় একটা সামনের দিকে আনসার্টেনিটি আছে। আমরা কোভিডের জন্য কোনো প্রিপারেশন ছিল না আমাদের, কিন্তু সেটা তো আমরা ট্যাকেল দিয়েছি। তো সেই ধরনের আমরা মনে করি যে এটা এই যদি একটা সুষ্ঠুভাবে যদি পরিকল্পনার মাধ্যমে বাকি 3 মাসের পরে আমাকে ভাবতে হবে, কিন্তু 90 দিনের পরে, কারণ এটা যে কতদিন এটা মানে এই ক্ষত যে আমাদের নিয়ে নিতে হবে সেটা আমরা কিন্তু জানি না। প্লাস যদি সত্যি সত্যি তারা 90 দিন পরে, তারা তো যে আগের সরকার আমেরিকার যে চুক্তিগুলো করেছে তারা রিভিউ করতে চাচ্ছে, সেই রিভিউয়ের মধ্যে যদি ম্যাক্সিমামই যে রিভিউ করার পর তাদের কাছে মনে হচ্ছে যে এটা তাদের সার্বভৌমত্ব, তাদের জনগণের স্বার্থের বাইরে চলে যাচ্ছে, তাহলে এটা কিন্তু তারা 2-1টা কার্টেল করতেও পারে। সুতরাং কার্টেল করলে তখন আমাদেরকে কিন্তু সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হবে। সেই জন্য আমি যেটা বলছি যে সম্পদের একবার সুষ্ঠু ব্যবহার, উনি যেটা বললেন যে এক্সপোর্ট বাড়ানো, এগুলো তো আছে, রেমিটেন্স আমাদেরকে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠাতে হবে, দীর্ঘমেয়াদী বিষয়গুলো তারপরে কিন্তু করতে হবে। যেমন শ্রীলঙ্কা আমরা কি করতে পারি, এবং যে নেগোসিয়েশনের কথা বলছেন সেই নেগোসিয়েশন করতে তো সময় লাগবে। এখনো যে আমার যেটা প্রস্তাব হচ্ছে যে এই 215 কোটি টাকা যদি ওইটা প্রয়োজন হয়, কিংবা এটা একটা করে অন্য যারা ডোনার আছে, যারা বাকি অংশটুকু 1/3 বাকি তো 2/3 তারা দিচ্ছে, তাদেরকে আরেকটু বার্গেনিং করা যায় কিনা। প্লাস আমাদের যে বাকি অংশটা যেটা দিতে হবে সেটা বাজেটের মধ্যে স্পেশাল ওই অন্য প্রজেক্ট থেকে, প্রকল্প থেকে নিয়ে এসে, আমরা এমনি শুনতেছি যে আগামী বাজেটটা আরও বাড়বে। সুতরাং সেই জায়গায় যদি এই রোহিঙ্গা ইস্যুটা আর যুক্ত হয়, তাহলে ভাবার বিষয়, কিছুটা সাধনের বিষয়টা তো আছেই। এবং এর মধ্যে বিশ্বব্যাংক বলে দিয়েছে বাজেটের আকার বাড়ানোর কোনো সুযোগ নেই, তারা তাদের পরামর্শ দিয়ে দিয়েছে। বিশ্বব্যাংকের সব কথাই যে বাংলাদেশ সরকার শোনে, অতীতেও শোনেনি এবং সামনে কি হবে জানি না। কারণ আমাদের তো আমাদের আর্থসামাজিক অবস্থার সাথে আমরা সেটা তুলে ধরবো, কিন্তু ওনাদের প্রেসক্রিপশন সবসময় থাকে। সুতরাং সেই অনুযায়ী আমাদের বার্গেনিং, আমরা কতটুকু এফিশিয়েন্ট বার্গেনিংয়ে, সেটাও কিন্তু এখানে একটা সামনে চলে আসবে। নূর খান লিটন, আমরা ধরে নিচ্ছি যে অর্থ মানে খাদ্য সহায়তা হয়তো পাবে, যেহেতু জরুরি খাদ্য সহায়তা বলা হয়েছে, কাদের ক্ষেত্রে আমরা জানি না, আবারও বলতে হচ্ছে, তারপরে ধরে নিলাম যে খাদ্য সহায়তাটা দিচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কিংবা USAID-এর মাধ্যমে যে অর্থগুলো দিয়ে থাকে রোহিঙ্গাদের জন্য, সেটা তো শুধু খাদ্য সহায়তা হিসেবে না, এর পাশাপাশি আবাসন খাতে আছে, ওষুধ সামগ্রী দেয়, আরও অন্যান্য অনেক ধরনের সুবিধা দেয়। তো এগুলো তো নিশ্চিতভাবে বন্ধ হয়ে যাবে। আমি খাদ্য সহায়তা যদি ধরেও নিই যে না সেটি পাবে, কিন্তু ওটা তো থাকবে না, সেক্ষেত্রে বিপর্যয়টা কি হতে পারে? দেখেন, ওইটার চেয়েও আগে ভাবেন যে USAID-র বিভিন্ন প্রকল্পে কত জনশক্তি আমাদের কাজে লাগে। নিঃসন্দেহে ওটা আমি আসবো, ওই বিষয়ে আলোচনা আসবো। সেই জায়গায় যখন ঢাকা, সেটা কিন্তু অলরেডি স্টপ। তো সেখানে এমনিই আমাদের প্রতিদিন কারখানা, যে যত কথাই বলি যে আগের চেয়ে কারখানা প্রতিদিন বেশি বন্ধ হচ্ছে নানাবিধ কারণে। যারা টাকা লুটে নিয়ে গেছে, পলাতক আছে, তাদের কারখানা যেমন ইফেক্টেড হচ্ছে, আবার ব্যবসার পরিবেশের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সংকুচিত হয়ে যাচ্ছে। ফলে এখানেও কিন্তু বেকারত্ব বেড়ে যাচ্ছে। তারপরে এই সেক্টরে বেকারত্ব বাড়বে, NGO সেক্টরে বেকারত্ব বেড়ে যাবে, এবং জরুরি খাদ্য সামগ্রীর বাইরে যে বিশাল যে সেক্টরটা, এই জায়গাতে কিন্তু এটার ইফেক্ট পড়বে। এবং এইটা আমরা চাইলেই রাতারাতি এটা থেকে বেরিয়ে যেতে পারবো না, কিন্তু আমাদেরকে এখনই
পরিকল্পনা করতে হবে যে এই যে 225 কোটি হোক, 250 কোটি হোক বা $200 কোটি হোক, এই টাকাটি একটা হচ্ছে কোথা থেকে আমরা সাশ্রয় করতে পারি, অপ্রয়োজনীয় যে প্রকল্প। দেখেন শুধুমাত্র রোহিঙ্গাদের জন্য, অন্য খাতে তো অনেক বেশি। প্রথম হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে আমাদের কিন্তু অনেক অপ্রয়োজনীয় খাত ছিল, আছে, মানে প্রকল্পের ক্ষেত্রে যে জিনিসটা এই মুহূর্তে দরকার নাই সেই জিনিসটা তো আমার এই মুহূর্তে না করলেও চলে, তাই না? তো সেই জায়গাগুলি আমাদেরকে বন্ধ করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আমাদের খুঁজতে হবে যে আমরা আয়টা কিভাবে বাড়াতে পারি। আমাদের আয় যদি আমরা না বাড়াতে পারি তাহলে তো আমাদের ঋণগ্রস্ত সারা জীবনের জন্য থেকে যেতে হবে। আর একটা হচ্ছে আমাদের খরচের বহর কমাতে হবে। এই যে আমরা ক্রাইসিস ফেস করছি, এইখান থেকে বাইরে যখন নামি আমাদের দেশের মানে শহরগুলির রাস্তাঘাটের পরিবেশ চেহারা দেখলে কি মনে হয় যে আমরা এরকম কঠিন অর্থনৈতিক একটা যুদ্ধ চালিয়ে যাচ্ছি? এটা তো শুধু সরকারের বিষয় না, এটা সামগ্রিকভাবে দেশের জনগণের বিষয়। এবং দেখেন প্রতিদিন কি সংখ্যায় গাড়ি নামছে, প্রাইভেট গাড়ি, যেখানে একটা শ্রেণী ক্রমান্বয়ে তার জমি হারাচ্ছে, সম্পদ হারাচ্ছে, আর একটা শ্রেণী ছোট আকার হলেও তারা অনেক বেশি সমৃদ্ধ হচ্ছেন অর্থনীতিতে। এক সময় আমরা বলতাম লুটেরা অর্থনীতি। আরে বাবা, গত 5-6 মাস তো একটা স্টেবল সিচুয়েশনের দিকে আমরা যাচ্ছি। এইটা যদি এখনও অব্যাহত থাকে, অর্থাৎ জেনতেন করে টাকা কামাই করা যায়, এই পদ্ধতির থেকে যদি আমরা দেশটাকে বের করে না আনতে পারি তাহলে সামনে এই ধরনের ক্রাইসিস থাকবে। এবং দেখেন এত বড় ক্রাইসিস দেশে যাচ্ছে, শুধু অর্থনীতি না, নানাবিধ ক্রাইসিস যাচ্ছে, আমরা কি একমত হতে পেরেছি? না পেশাজীবীরা একমত হয়েছি, না রাজনীতিবিদরা। রাজনীতিবিদরাই তো দিন শেষে তো তারাই দেশটাকে পরিচালনা করবেন। তারা কি কোন কোন ইস্যুতে একমত হলেন? একসাথে তাদের বসতেও দেখিনি গত 5 মাস যে একসাথে বসে সারাদিন নিজেদের ভিতর তর্ক বিতর্ক করে একটা সমাধানের জায়গায় যাবেন। আমরা তো রক্ত কম দেইনি, কম ঘাত প্রতিঘাত সহ্য করে আজকে এই জায়গায় আসিনি। আমরা শুনেছিলাম এক সময় যে রাতারাতি সব দখল বেদখল, সেই একই জিনিস যদি আমরা এখনও অব্যাহত রাখি, এখনও যদি মিথ্যা মামলা গায়েবী মামলার দিকেই দেশ যায়, তাহলে ন্যায্যতা প্রতিষ্ঠা কেমনে কি করে করবেন বলেন? তো এইটার থেকে পরিত্রাণ হওয়া দরকার। আর একটা জিনিস আমি দেখছি, রাজনীতিতে এখনও সাংস্কৃতিক পরিবর্তনটা হয়নি। রাজনীতির যে সংস্কৃতি সেটার পরিবর্তন হয়নি। আগেও যেমন হুমকি মেরে কথা বলতো, এখনও দেখি আগে এক গ্রুপ মারতো কথাবার্তা এইভাবে, এখন আর এক গ্রুপ এইভাবে। এখনও দখল পাল্টা দখল চলতেছে, আগেও ছিল এখনও আছে। মানে দখল, আগেও দখল ছিল এখনও দখল, হয়তো মানুষগুলি চেঞ্জ হয়ে গেছে। আর পত্রিকা খুললে তো এখনও কিছু নির্যাতনের ঘটনা আমরা পাচ্ছি, এমন না যে আমরা সব ফেরস্তা হয়ে গেছি। আমরা দেখছি ছোটোখাটো ঘটনা নিয়ে কিভাবে মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, কিভাবে ঘেরাও করছে, এটা করছে ওইটা করছে। তার মানে আমাদের এত মানুষের রক্তের মধ্য দিয়ে যে আমরা একটা বিজয় সূচনা করলাম, যেটাকে আমরা বিপ্লব বলি আর গণ অভ্যুত্থান বলি, যে নামেই ডাকি, একটা তো হয়েছে যে হ্যাঁ স্বৈরশাসক পালিয়ে গেছে, স্বৈরশাসক পরাজিত হয়েছে। কিন্তু স্বৈরশাসক পরাজিত হয়েছে, তার যে মানে যে কার্যক্রমগুলি তারা করতো সেইটা তো সম্পূর্ণ শেষ হয়নি, সেটা লোক বদল হয়েছে অনেক ক্ষেত্রে। তো আজকে যদি অর্থনীতি নিয়ে আলোচনা করতে চাই, ক্রাইসিস নিয়ে আলোচনা করতে চাই, সর্বাগ্রে আলোচনা করতে হবে রাজনীতির কালচার নিয়ে। নিঃসন্দেহে আমরা আলোচনা ফিরবো। নূর খান লিটন, আপনার কাছে আমি আসবো বিরতি পর্বে। আমি একটু যেটা জানতে চাচ্ছি যে সার্বিক বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে, কিন্তু এমনিতেই কক্সবাজার এলাকা বা টেকনাফ এলাকায় স্থানীয়দের তাদের নানান ধরনের অভিযোগ রয়েছে, কাজের সংস্থান তারাও করতে পারছে না, রোহিঙ্গাদের একটি বাড়তি চাপ, তাদেরকেও কাজের সংস্থানের সুযোগ করে দিতে হচ্ছে। এই অবস্থায় এসে যদি নানান ধরনের সংকট তৈরি হয়, সেক্ষেত্রে সামাজিক বিপর্যয়, আমি সামাজিক বিপর্যয়টা একটু জানতে চাইবো আপনার কাছে। একটা ছোট বিরতি পর দর্শক ফিরছি খুব শিগগির, একটা ছোট বিরতি। আবার আমন্ত্রণ 21 রাতে আলোচনা করছি যে মার্কিনী যে ধাক্কা, তাদের যে মানবিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ার, সেখান থেকে বাংলাদেশ কি অবস্থায় যাবে, বাংলাদেশের উপর কী ধরনের বিরূপ প্রভাব পড়বে, বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে। নূর খান লিটন, আপনার কাছে আবারও আসতে চাই।
আমি সামাজিক বিপর্যয়ের আশঙ্কার জায়গা থেকে প্রশ্নটি করেছিলাম, যদি আসলে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়, বাংলাদেশ সরকারও যথেষ্ট পরিমাণ টাকা সংকলন করতে না পারে, শুধু খাদ্য নয়, তাদের যার জীবনযাত্রার অন্যান্য বিষয়, সেক্ষেত্রে সামাজিক বিপর্যয়টা কেমন নেমে আসতে পারে? যেমন দেখেন 2017 সালে যখন ঢলটা নামলো তখন আমাদের অনেকের ভিতরে এক ধরনের সন্দেহ কাজ করেছে যে এই সামাজিক বিপর্যয় আমরা ঠেকাতে পারবো কিনা, আমরা একটা পরিবেশ রক্ষা করতে পারবো কিনা। কিন্তু দিন শেষে আমরা দেখলাম যে হ্যাঁ, জাতি হিসাবে কিন্তু আমরা অনেক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে জয়লাভ করি এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি। এখন ক্রাইসিস তো অনেক দিক দিয়ে আসবে, সামাজিক অবক্ষয় আসতে পারে, স্থানীয় যে মানে কক্সবাজার অঞ্চলের বাজার বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, সামাজিক যে বিষয়গুলি আছে, সর্বক্ষেত্রে এর একটা ইফেক্ট কিন্তু ইতিমধ্যে পড়েছে। তারপরও কিন্তু সেইখানে এখন পর্যন্ত একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থায় আছে এবং এখন পর্যন্ত কিন্তু মানুষ হাতে হাত রেখে এগিয়ে যাচ্ছে। এমন না যে একটা অঞ্চল বিলীন হয়ে গেছে, একটা মানে অঞ্চল প্রাকৃতিক বিপর্যয় তো ঘটেছে, এটা সত্য কথা। যেমন প্রাকৃতিক বিপর্যয় যেমন ঘটেছে, পাশাপাশি একটা জিনিস আমাদের তো মানতে হবে যে একটা অল্প একটু জায়গার মধ্যে যখন আপনি মানে 17 লাখ 20 লাখ 18 লাখ বা 20 লাখ লোককে আশ্রয় দিচ্ছেন, তখন তো আপনার অনেক বিপর্যয় আসার কথা। কিন্তু দেখেন যারা এসছে তারাও কিন্তু অনেক কঠিন বাস্তবতার মুখে দাঁড়িয়ে সময় পার করছেন। যে পলিথিনের ঘর, ছোট্ট 10 ফিট বাই 8 ফিট, এর ভিতরে সন্তানদের নিয়ে থাকা, তারপরে কোনো নির্দিষ্ট কাজ নেই, শুধুমাত্র বসে যদি আপনি রেশন খান তারও ভালো লাগে না। তারও কিন্তু নিজের দেশ থেকে, আমি যখন নিজের দেশ থেকে বিতাড়িত হয়েছিলাম 71-এ, তখন কিন্তু আমাকেও ফিরে আসার একটা মানসিক চাপ ছিল যে কবে ফিরে যেতে পারবো। সুতরাং তার ভিতরে কিন্তু এটা আছে। আরেকটা হচ্ছে নিজের ঘর আর অন্যের ঘরের ভিতরে তো আমরা পার্থক্য দেখি, অনেক পার্থক্য। আপনি 2 দিন অন্যের ঘরে যে ঘুমাইতে যান, আপনি পার্থক্যটা বুঝবেন। এবং কালচারাল যে অবস্থান তাদের সাথে আমাদের স্থানীয়দের, সে তো অনেক বড় ব্যবধান আছে, পার্থক্য আছে। স্থানীয় মজুরদের মজুরি কমে গেছে, তারপরে এই যে যানবাহনের উপর বাড়তি চাপ, এই যে 17 থেকে 20 লাখ লোকের চাপ, এটা তো একটা উপজেলার জন্য অনেক বড় চাপ, একটা বা 2টা উপজেলার জন্য এই চাপ সহ্য করতে হচ্ছে। তারপর এরকম একটা জনগোষ্ঠী এতটুক অঞ্চলের ভিতরে আছে, সেখানকার সামাজিক বিভিন্ন রেওয়াজ রীতিনীতির ভিতরে এটার একটা প্রভাব পড়ছে। ছাত্ররা স্কুল কলেজে যেতে একটা তাদের প্রভাব পড়ছে, নানান রকম প্রভাব। আর সবচেয়ে বেশি আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা কোনো ক্ষেত্রে মনে হয় নিজেদের চেহারাটা আয়নায় দেখা দরকার। যেমন আমরা কিন্তু ওদেরকে লেখাপড়া করার সুযোগ দিচ্ছি না, এটা জানেন কিনা জানি না। বোধহয় কিছু মানে শিক্ষা প্রতিষ্ঠান ছোট ছোট গড়ে উঠছে, লার্নিং স্কুল, যেটা ক খ ABCD, এইটা দিয়ে তো আপনি এই জনগোষ্ঠীকে শিক্ষিত রাখতে পারবেন না। এখন পালায় লুকায় কিছু অনলাইনে লেখাপড়া করছে, বিভিন্ন দেশের ইউনিভার্সিটি বা স্কুল কলেজে হয়েছে। আসলে এই জায়গাটিতে আমাদের একটা পদ্ধতি আবিষ্কার করা দরকার যে ওরা কিভাবে তাদের শিক্ষা কার্যক্রমটা ওদের দেশের কারিকুলাম অনুযায়ী বা রোহিঙ্গারা একটা নিজেরা কারিকুলাম অনুযায়ী কন্টিনিউ করতে। কারণ আপনি এটা কিন্তু একটা অপরাধ হয়ে যাবে আপনি যদি কাউকে শিক্ষা থেকে বঞ্চিত করতে চান। শিক্ষা স্বাস্থ্য থেকে, হ্যাঁ, শিক্ষা স্বাস্থ্য থেকে বঞ্চিত করা কিন্তু অপরাধ। স্বাস্থ্য আপনি চেষ্টা করছেন আপ্রাণ, শিক্ষার ক্ষেত্রে আপনি এত কঠোর হয়ে গেছেন যে একটা মানুষকে কোনোভাবেই শিক্ষা গ্রহণ করতে দিচ্ছেন না। প্রাইমারি শিক্ষা তো শিক্ষা না রে ভাই। আরেকটা বিষয় আমি বলি যে ওখানকার যে স্থানীয় আছে, আপনি যেটা বললেন যে ওয়েজ ওখানে কমে গিয়েছে, কারণ একটা তো ওখানে এসে যোগ হয়েছে, সেটা একটা বিষয় আছে। তারপর জিনিসপত্রের দাম বেড়ে গেছে এবং ওই অঞ্চলের লোকজন কিন্তু হ্যাপি না, স্থানীয় কথা না। এবং সেটা যেটা উনি বলে যে তাদেরকে প্রোডাক্টিভ খাতে করা যায়, কেন মানবিক শিক্ষা আমরা সবকিছু এটা নাই করতে পারলাম, কিন্তু যখনই আপনি তাদেরকে প্রোডাক্টিভ খাতে নিয়ে আসবেন তখনই কিন্তু আমাদের যে লোকাল যারা আছে তাদের সাথে একটা কনফ্লিক্ট হবে। আমরা কিন্তু তারা চায় না যে তারা এসে তাদের সাথে। এখন প্রশ্ন হচ্ছে তাদের সাথে মানে প্রতিযোগিতার ব্যাপার নেই। আপনি যে মানে এখনো বিশ্বে অনেক দেশ আছে যেমন ডিজেবল মানুষের তৈরি করা জিনিসকে অগ্রাধিকার দেয়, রিফিউজিদের জিনিসকে অগ্রাধিকার দিবে, এরকম পৃথিবীর বহু দেশ আছে। আপনি ওদেরকে ওই প্রোডাকশানে যুক্ত করেন যেই প্রোডাকশানে আমাদের সাধারণ জনগণের কোনো এফেক্ট না হয়। এটা আপনি এইভাবে চিন্তা করেন।
আপনি এমনকি দেখেন ওরা যা জিনিস খায়, এই হলুদ মরিচ, এইটা গুঁড়ো করার জন্য কিন্তু ওদের কাজে লাগাতে পারছেন না। অধ্যাপক আমিনুল ইসলাম, আমরা একটু সামগ্রিক ইস্যুতে আলোচনা করতে চাই। রোহিঙ্গা ইস্যুতে একটু খানিকটা আলোচনা করলাম, যেটা নূর খালিদ বলছেন যে শুধু তো রোহিঙ্গা ইস্যু তো নয়, সারা দেশের বিভিন্ন খাতের প্রভাব পড়বে, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, অন্যান্য। এই প্রভাবটার আকার কেমন হতে পারে? যেটা উনি একটা সুন্দরভাবে একটা জিনিস আপনাকে এখানে উপস্থাপন করেছে, যেসব প্রজেক্ট আছে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য এবং এই যে জলবায়ু পরিবর্তনের, এখানে কৃষিতেও বাংলাদেশের অনেকেই বাংলাদেশি কিন্তু সেখানে জব করছে। এবং যে এনজিওগুলো যেটা আছে, অনেক এনজিও বন্ধ হয়ে যাবে, কিন্তু অনেক এনজিও বন্ধ হয়ে যাবে। সেখানে যে জনশক্তিটা আছে তারা কিন্তু কাজ যদি হারায়, তাহলে এরা এসে কোথায় আমাদের এর সঙ্গে যুক্ত হবে, তাহলে এই বেকারত্বের সংখ্যা বেড়ে যাবে। আর বেকারত্ব হওয়া মানে কিন্তু সমাজে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। তো সুতরাং সেই একটা কিন্তু বড় ধরনের একটা চ্যালেঞ্জ কিন্তু অপেক্ষা করছে আমাদের জন্য, এবং সেটা পরোক্ষভাবে কিন্তু অর্থনীতিতে এর প্রভাব পড়ছে। এমনি তো অর্থনীতি এই বেকারত্ব অনেক বেশি, এবং আমাদের বিশেষ করে এই যে এখন দেখছেন আপনি যে শ্রমিকরা বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, তারা শ্রমিকরা কিন্তু আপনি কয়েকদিন আগে আপনাদের মিডিয়াতে, আপনাদের চ্যানেলেই বোধহয় এটা হয়েছে যে এই টঙ্গী বা গাজীপুর এরিয়াতে শ্রমিকদের কি মানবতার জীবনযাপন করছে, ঠিক আছে। তা সেই জায়গাগুলোতে যদি আবার ওই এনজিও কিংবা অন্যান্য যেসব প্রকল্প আছে, সেই প্রকল্পগুলোর মধ্যে যদি এই প্রভাবটা পড়ে, এই চাপটা পড়ে, তাহলে আপনি মানে পুরো অর্থনীতিটার মধ্যে একটা কোন ধরনের চাপ পড়বে। এটা ইমিডিয়েটলি যেটা উচিত যে এটা নিয়ে বসে কথা আলোচনা করে এটার সমাধানগুলো শর্ট টার্মে কী হতে পারে, আবার লং টার্মে, লং রানে কী হতে পারে, এই বিষয়গুলো কিন্তু দরকার। এবং যেটা আমি বারবারই বলি যে সামনে বাজেট আছে, সেই বাজেটেও এটা কীভাবে ইনকর্পোরেট করা যায় সেটা একটা চিন্তার বিষয়। যারা অ্যাকচুয়ালি এক্সপার্ট আছে, যেমন ওনারা রোহিঙ্গা নিয়ে মানবাধিকার নিয়ে কাজ করে, ওনাদেরও দরকার এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা। তারপরে একটা কিছু এখানে করতে হবে। এখন আসলে আমরা তো চুপ থাকতেও পারি না। আর বাঙালিরা কিন্তু আসলে যে সব কিছু কিন্তু ম্যানেজ করতে পারে, কিন্তু তাদেরকে যদি সেই রকম নেতৃত্ব থাকে আর কি। কারণ আমরা কোভিডের মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করি দুই বেলা খেয়েও চলতে পারে, হ্যাঁ চলতে পারে। সুতরাং এই ধরনের কিন্তু তাদেরকে এই দরকার তাদেরকে তৈরি করা আর কি। সেই দায়িত্বটা নীতি নির্ধারকরাই এটা দায়িত্বটা হাতে নিতে হবে। এবং হ্যাঁ, যে ওইখানকার যে যারা আছে, জনগোষ্ঠী আছে, তারা এখন অনেক গত 4-5 বছরে কিন্তু অনেক মানিয়ে নিয়েছে, কিন্তু এবং আগামীতেও তারা যেন আর মানিয়ে নেয়। এবং যেটা খুব ভালো একটা আসছে যে তাদের যে কোনো স্পেশাল প্রবণতা কি কমছে। আমরা অবশ্যই রোহিঙ্গাদের সম্মান চোখে দেখতে চাই, মানবিক মর্যাদার জায়গা থেকে দেখতে চাই। আশ্রয় দিয়েছি যেহেতু আমাদের কিছু বাইন্ডিংস আছে তাদের প্রতি দায়িত্বশীলতার, কিন্তু পাশাপাশি এটাও সত্য যে তাদেরকে কেন্দ্র করে তারা অপরাধে জড়াচ্ছে অথবা তাদেরকে অপরাধে জড়াতে বাধ্য করছে। কিন্তু আমাদের কিন্তু শুরু থেকে একটা পারসেপশন হয়েছে রোহিঙ্গা মানে যেন একটা খারাপ, এটা কিন্তু একটা মাইন্ডসেট হয়ে গেছে। এখন সেটা থেকে বেরিয়ে আসতে হবে, তারা তো হিউম্যান বিং। আমি তো এই বললাম তাদেরকে ব্যবহার করছে। হ্যাঁ, আপনি যদি সারা দেশের চিত্র দেখেন, অপরাধ চিত্র, সেটার সাথে যদি তুলনা করেন, তাহলে কিন্তু খুব বেশি প্রশ্ন করার সুযোগ নেই। আমরা কিন্তু এটা দেখেছি। আমরা কিন্তু এক বাক্যে বলি যে ওখানে অপরাধ হচ্ছে, মারা যাচ্ছে। তো আপনি সারা বাংলাদেশের অপরাধ চিত্রটা যদি দেখেন, সেটার সাথে যে খুব বেশি আকাশ পাতাল তফাৎ হবে, এটা হবে না। এক, দুই নম্বর হচ্ছে আরও বড় কথা যেটা, যে এইবারের যে ইউএসএআইডির এই বন্ধ হওয়ার কারণে, প্রথম হচ্ছে আমাদের কলকারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্য কারণে, এবং এইটাও সেখানে একটা ইফেক্ট হবে। এবং সেইখানে বলেন, এবং এনজিও সেক্টর এবং পরিবেশ, যা যা কিছু ইউএসএআইডির আছে ফান্ডিং, সমস্ত প্রকল্পগুলিতে কিন্তু নারীদের একটা অবস্থান ছিল, শিশুদেরকে কিন্তু একটা বিশেষ ব্যবস্থা ছিল, কারণ এই যে দুগ্ধপান, এইটা সেটা অনেকগুলি বিষয় ছিল। এই জায়গাগুলি কিন্তু দুর্বল হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। ফলে নারীর যে আদিবাসী এবং নারীর যে শক্তি, সেইটা কিন্তু দুর্বল হয়ে যাবে। দীর্ঘদিনের কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু নারীরা প্রথম হচ্ছে বাইরে এসেছিল, উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত হয়েছিল, স্বাবলম্বী হচ্ছিল, নগদ টাকা দেখছিল, পরিবারের ভিতর সে কথা বলার অধিকারটা ফিরে পাচ্ছিল, এবং ডিসিশন মেকিং প্রসেসে সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আসছিল। সেই জায়গাগুলি কিন্তু পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি আরেকটা জিনিস হলো যে আমাদের যে এসডিজি যেটা আছে, সেখানে তো নারীর এমপাওয়ারমেন্টের কথা বলা আছে,
এই জায়গায় যদি এই চাপটা আসে, এই ধাক্কাটা আসে, আমরা কিন্তু এসডিজি 30 সাল পর্যন্ত আমরা করতে পারবো না। সেটাও একটা কিন্তু আমাদের সামনে চ্যালেঞ্জ হিসেবে আছে। সব কিছু মিলে কিন্তু আমাদের আসলে আমরা খুব একটা ভালো ভবিষ্যৎ দেখছি না কিন্তু আপাতত। তো সেটার ক্ষেত্রে এখনই একটা টাস্ক ফোর্স তৈরি তো এক্সপিউজ করা উচিত, এবং এটা কিভাবে সমাধান হবে, এবং বিশেষ করে আমাদের যে আন্তর্জাতিক যে সুসম্পর্ক এইটা কিন্তু বাড়াতে হবে। বিকল্প সোর্স আনতে হবে, বিকল্প সোর্স। সেটি হচ্ছে যে আদার যারা আছে এবং যারা এখনও তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি তাদেরকে, এবং চীন এবং পাশাপাশি যেগুলো আছে আমাদের দীর্ঘদিন থেকে আমাদের সম্পর্ক, তাদেরকে বুঝিয়ে আমার মনে হয় যে এই ক্রাইসিসটা আমাদেরকে মোকাবেলা করতে হবে। সেখানে জি, হ্যাঁ, মানে সেটা এখন এক নাম্বার প্রায়োরিটি এখন হওয়া উচিত আমি মনে করি। যদিও মূল্যস্ফীতি নিয়ে, বেকারত্ব নিয়ে খুব হিমশিম খাচ্ছে, তার পাশাপাশি এটাকেও এখন কিন্তু সামনে আনতে হবে। আপনারা শুরু করেছেন, এটা সব পর্যায়ে আমার মনে হয় যে আলোচনা এবং সমাধানের পথ খুঁজতে হবে। দুঃখের রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে আমরা অপরাধের কথা তুলছিলাম। সেই জায়গা থেকে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মিয়ানমার অবস্থা আমরা সবাই জানি যে সশস্ত্র গোষ্ঠীরা তারা যেভাবে নিয়ন্ত্রণ নিয়েছে, আর মিয়ানমারের যারা নিয়ন্ত্রণকারী এই মুহূর্তে বিদ্রোহী গোষ্ঠী, অন্তত আরাকানে, সেই জায়গাটিকে কেন্দ্র করে আবার সামগ্রিক পরিস্থিতিতে রোহিঙ্গারা যারা আমাদের এখানে আশ্রিত আছেন তাদের মধ্যেও তো তারা বিভিন্ন ভাগে বিভক্ত। সেই ইকুয়েশনটা কি দাঁড়াতে পারে, এবং এটির সঙ্গে কি এই যে অর্থনৈতিক সংকট এটি মেলবার কোনো সুযোগ আছে কিনা, এটিকে কেন্দ্র করে তাদের অভাব অনটন বা দুর্যোগকে কেন্দ্র করে ও দেশের যারা বিদ্রোহী গোষ্ঠী এরকম কোনো ইকুয়েশন কাজ করবে কিনা? আমার একটা প্রশ্ন আছে। জি, আমরা তো অনেক দিন ধরে রোহিঙ্গার বিষয়টা ফেস করছি। 17 সালের পর একেবারে আমাদের ঘাড়ের উপর বলতে গেলে আমাদের দম চেপে ধরছে। আমাদের জাতীয় কোনো নীতি নির্ধারণ করা আছে এই ব্যাপারে? নাই, এই জন্য তো প্রশ্ন কোনো করছি। পরিকল্পনা আছে? নেই, অলমোস্ট 8 বছর হয়ে গেল। ইভেন কিন্তু বাজেটে আমরা দেখি না, লক্ষ্য করি নাই যে এটা আলাদা করে বাজেট দেখানো হচ্ছে। রাখা হচ্ছে বা ইয়ে করা হ্যাঁ, হচ্ছে। মানে কি বলা আছে সেটাও নাই কিন্তু, যে রোহিঙ্গাদের বিষয়টা, এই ইস্যুটা একটু আলোচনা করা আছে, সেটাও কিন্তু আমরা দেখিনি। আমি একটা জিনিস একটু বলতে চাই, যেহেতু সুযোগ এসছে। আমি 17 সাল থেকে সরাসরি এটার সাথে যুক্ত। তার আগেও বিভিন্ন সময় মানবাধিকার লঙ্ঘনজনিত কারণে আমার ওখানে যাতায়াত ছিল। দুর্ভাগ্যজনক হচ্ছে যে গত রেজিম এবং টিল টুডে বিষয়টাকে দেখা হচ্ছে সামরিক দৃষ্টিকোণ থেকে। সাময়িক না সামরিক? সামরিক। আচ্ছা, আপনার ক্রাইসিসটা মানবিক দেখা হচ্ছে সামরিক দৃষ্টিকোণ থেকে। এবং এখন পর্যন্ত সমস্যাটা তো ভাই একেবারে প্রথম দিন থেকে আমি বলেছি, সমস্যা হচ্ছে মায়ানমার সরকারের সাথে রোহিঙ্গা জনগোষ্ঠীর বার্গেনিং করছি, বার্গেইন হচ্ছে অন্যর সাথে, রোহিঙ্গা জনগোষ্ঠীর কোনো ভয়েস নাই। ওয়াই? এবং যদি রোহিঙ্গা জনগোষ্ঠী ভয়েস ক্রিয়েট করে, তখন আপনারা ন্যাশনাল সিকিউরিটির কথা বলে সেই ভয়েসটাকে কিভাবে দমানো যায় সেই চেষ্টাটি করেন। তো এই এখনও করছেন। এখনও এই যাহা কিছু হচ্ছে, আমি তো এখন ধরেন ঢাকা শহরে অবস্থান করছি, কিন্তু প্রতিনিয়তই খোঁজখবর রাখি এবং পত্রপত্রিকা দেখি। এখন পর্যন্ত রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে তো সরকারের এক নাম্বার প্রায়োরিটি যে ওরা ওদের দেশে ফিরে যাবে। এই ফিরে যাওয়াটা কিভাবে হবে, সেই জন্য কার সাথে আপনি আলোচনা করবেন? আমরা শুধু চীনকে পেয়েছি। আপনার দেশে তো গোয়েন্দা সংস্থা ছাড়া এই কাজটি আর কেউ করছে না। ওয়াই গোয়েন্দা সংস্থা? পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উপর থেকে আমরা যেটা দেখছি, ভাই ওখানে প্রতিনিয়ত যোগাযোগ রাখার ব্যাপার। ওদের ভয়েসটা ওরা কি বলে শোনা দরকার। ওদের কি সেই ভয়েসটা রেজ করতে আপনি দিচ্ছেন স্বাধীনভাবে, নাকি আপনি নিয়ন্ত্রিতভাবে কিছু মানুষ দিয়ে কিছু কথাবার্তা বলাচ্ছেন? এটা আমার প্রশ্ন। না, এখানে বোধহয় একটু সমস্যা আছে, সেটা হলো যে তাদের মধ্যে যে গ্রুপিং আছে পলিটিক্যাল এবং আইডিওলজির দিক থেকে, হ্যাঁ আইডিওলজির দিক থেকে, সেই জায়গায় কোনো সমস্যা হচ্ছে কিনা? কোনো সমস্যা নাই। আপনারা এত তাড়াতাড়ি ভুলে যেতে চাচ্ছেন কেন? যে মহিবুল্লাহ যখন সবাইকে ডেকে এক জায়গায় আনলো, তার কতদিনের ভিতর তার মৃত্যু হলো? কারা করলো? সেটাই তো বলতেছি আমি, যে তার নিরাপত্তাটা তো দেওয়া সম্ভব হয়নি। সুতরাং যার সমস্যা তার সাথে আলোচনা ফার্স্ট করা দরকার। অধ্যাপক আমিনুল ইসলাম, আমরা কিন্তু কাস্টোডিয়ান, এইটুক মানতে হবে যে আমরা হচ্ছি তাদেরকে আশ্রয় দিয়েছি। এখন আমরাই যদি মুখ্য ভূমিকা নিতে চাই, তাহলে কিন্তু এই জায়গাটা বিপর্যয় হওয়ার সম্ভাবনা আছে। এখনো বলছি
যে আমাদের আলোচনা চালাতে হবে সব পক্ষের সাথে এবং রোহিঙ্গাদের কথা শুনে আলোচনাটা করতে হবে, ওদের কথাকে গুরুত্ব দিতে হবে। জোর করে এখানে আপনি কিছুই করতে পারবেন না, বা গ্রুপিং করে বা ওদের ভিতর বিভক্তি এনে আপনি এখানে কিছুই করতে পারবেন না। ওদের ভিতর যদি সশস্ত্র গোষ্ঠী থাকে তাদেরকে আপনারা নিয়ন্ত্রণ করেন, সেইটা কোনো অসুবিধা নেই। কিন্তু সত্যিকার অর্থে রোহিঙ্গারা কি চায়? রোহিঙ্গারা এক নাম্বার শুনে রাখেন, রোহিঙ্গারা চায় তার দেশে ফেরত যেতে। এটা আমিও বাইরে থাকলে ওইটাই চাইতাম যে আমি আমার দেশে ফেরত যাই, যত মানে যত অত্যাচার হোক। এখন আমাদের সবাই মিলে, আন্তর্জাতিক সব মহল মিলে দায়িত্বটা হচ্ছে ওরা যাতে ফিরে গেলে অত্যাচারিত না হয়, ওরা যাতে মর্যাদার সাথে ফিরে যেতে পারে, ওরা যাতে নাগরিকত্বটা পায়। এই বিষয়গুলি যদি আপনি মিনিমাম সলভ করার জায়গায় না, বাংলাদেশ তো চেষ্টা করেছে, বাংলাদেশ চেষ্টা করেছে, কিন্তু আমরা ভূ রাজনৈতিক খেলা বোধহয় হেরে যাচ্ছি, যেখানে রাশিয়া এবং চীন সবসময় বেটে দিয়েছে, ভারত বেটে দিয়েছে। দুর্বলতা রয়ে গেছে। আপনার তো প্রথমেই বললাম যে আপনার পরিকল্পনাটা কি, আপনার নীতিটা কি এই ব্যাপারে। এই যে অবশ্যই আমরা একমত, অবশ্যই একমত। একটা কথা বললেন না যে সব দল একখানে হয়ে এটা তো আলোচনা করে একটা পথ, তখন সব দল যখন একখানে হবে তখন অন্য অন্য শক্তিগুলো কিন্তু একেবারে স্থবির হয়ে যাবে, যে না এরা তো এক হয়ে গেছে, এই ইস্যুতে এক হয়েছে। আমরা কি রোহিঙ্গা ইস্যুতেও এক হইতে পারছি? ইভেন আমাদের কোনো রাজনৈতিক দলও এই বিষয়ে কোনো কথা বলে না, সবাই কিন্তু এক পর্যায়ে দৌড়ে দৌড়ে কেমনে যাবে, কেমনে জনসভা কেমনে জনসভা ইয়েতে নিয়ে আসবে, মিডিয়াতে নিয়ে আসবে, কাপড় দিবে, এগুলো দিয়ে ভিডিও, তারপরে আবার এ বলে ও প্রাইজের জন্য, ও বলে ও এই জন্য। এই যে এখন যে ঘটনাটা ঘটলো, যেটা যেসব গত 20 তারিখের পর থেকে রাজনৈতিক দলগুলোর কোনো ইয়ে আছে, এখানে স্টেটমেন্ট আছে? আপনি কি দেখেছেন চোখে? কিছু নাই। হ্যাঁ, এই সংকট যে আমরা কিভাবে মেটাতে পারি তার জন্য সেই আওয়ামী সরকারও কখনো কোনো রাজনৈতিক দলকে দেখেনি, অথবা বিরোধী দলের যারা ছিল তারাও অ্যাড্রেস করেনি যে এই সংকট আমরা মনে করে আমরা আসি, আমরাই করব না মনে করি না। এখন যদি হয় যে একটা এই ইস্যুটাতে আপনারা আসেন, কে না যায় দেখি, তাও সে আইডেন্টিফাইড হবে যে সে আসতেছে না। তারপর আলোচনা করে অন্তপক্ষে বহির্বিশ্বে জানান দেন যে তারা এই ইস্যুটাতে কিন্তু সবাই এক। হ্যাঁ, যেটা আপনি কিছুদিন আগে তো দেখলেন আমাদের পার্শ্ববর্তী একটি দেশে একটা ঘটনা নিয়ে তারা কিন্তু সবাই বসে একটা সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত শেখ হাসিনা পালিয়ে গেছেন, সেই ক্ষেত্রেও সেখানকার সব রাজনৈতিক দল রোহিঙ্গা ইস্যুতে ইউএসএআইডির এই যে একটা সিদ্ধান্ত, আপনারা সবাই একমত হন না, কথা বলেন, দেখবেন আন্তর্জাতিক অনেক মহল আপনাকে সাহায্য করবে। ইউএসএআইডিও হয়তো বিশেষ ব্যবস্থা করতে পারে, কিন্তু আপনার ইউনিটিটা হচ্ছে সবচেয়ে বড় দরকার। এখন ইউনিটিটা দেখানো উচিত, বিশ্বকে দেখানো উচিত যে এই ইস্যুটা, এটা এই মানবিক ইস্যুটাই আমরা সবাই একমত, সবাই এক। এটা কিন্তু আপনি আলোচনায় কিন্তু একটা ভালো দিক বেরিয়ে আসলো আসলে সত্যিকার অর্থে, যে এই ইস্যুতে অন্ততপক্ষে অন্যগুলোর কথা বাদই দিলাম, এই ইস্যুতে অন্ততপক্ষে সবাইকে একভাবে কথা বলা। আজকে যদি এক না হওয়া যায়, যে পরিস্থিতি, পরিবেশ, যে রাজনৈতিক অবস্থার মধ্য দিয়ে আমাদের এখন সময়টা যাচ্ছে, আমাদের পক্ষে তরি ঘাটে ফেরানো সম্ভব হবে না যদি এইটি আমরা গুরুত্ব না দেই এবং সবাই মিলে চেষ্টা না করি। এবং ঘুরে ফিরে কিন্তু এইসব ইস্যু কিন্তু অর্থনীতিকে এসে আপনার শেষ পর্যন্ত গিয়ে অর্থনীতিকে প্রভাবিত করে। আমার একটি আবার আমি যুক্তরাষ্ট্রে ফিরে যেতে চাই, মানে যে প্রশ্নটা এই মুহূর্তে করতে চাই, যুক্তরাষ্ট্র নিশ্চয়ই, যুক্তরাষ্ট্র কেন, কোনো রাষ্ট্রই তাদের নিজের স্বার্থের বাইরে এসে অন্যকে সাহায্য করে না। যুক্তরাষ্ট্র তো নিশ্চয়ই স্বার্থ ছিল। এখন যুক্তরাষ্ট্র যদি এই ধরনের সহায়তা বন্ধ রাখে, তারও নিশ্চয়ই অনেক ধরনের ব্যবসা বাণিজ্য রয়েছে এদেশে, ইনভেস্টমেন্ট রয়েছে, সেইগুলোতে তারা চিন্তা ভাবনা করবে কিনা এগুলো আবার। এই জন্য আমি বলি যে আমেরিকার যে এইসব বিল টিল পাশের ক্ষেত্রে সিনেট না, এটা সিনেট হয়ে আসতে হয়, তো ওইসব জায়গায় কিন্তু অনেকে থাকে। হ্যাঁ, এখন ওই জায়গাতে যাওয়া হয়নি, যেহেতু নির্ভয়া দেশে 90 দিনের জন্য এটা। সুতরাং এটা যখন নিয়ে যাবে তখন কিন্তু আমেরিকা কিন্তু মানবিক বিষয়টাকে খুব গুরুত্ব দেয়, জনগণ দেয়। আমি যারা ক্ষমতায় থাকে তাদের কথা আমি বাদে দিলাম, কিন্তু জনগণ কিন্তু দেয়। কিন্তু সেই জনগণের জন্য জাতীয়তাবাদী চেতনা থেকেই তো ট্রাম্প এই কাজটি করলেন, যে আমার কাছে আমেরিকা ফার্স্ট, আমেরিকা সিটিজেনরাই ফার্স্ট, দেখো আমার কাছে অন্য সব কিছু কোনো বিষয় না, আমি সব বন্ধ করে দিচ্ছি। কিন্তু তারা তো এটাও চায় যে সারা বিশ্বের নেতৃত্বে তারা থাকুক, এটা চায় না, তারা শ্রেষ্ঠ, এটা প্রমাণ করতে চায়। তা সুতরাং সেই জায়গাতেই কিন্তু যে অনেক বিল দেখা গেছে ইয়েতে সিনেটে নিয়ে পাস করাতে পারেনি। তা এখন এইটা এই জন্য বলছি যে আমরা যদি দেশ থেকে দেখাতে পারি যে এই বিষয়টা আমরা খুব কনসার্ন,
তাহলেও কিন্তু তারা সিনেটরের কাছ থেকে কিন্তু এই মেসেজটা চলে যাবে। তারা দেখবে আসলে কি কি সমস্যা হতে পারে দেশের জন্য। একটা দেশ ছাড়া তো আমাদের স্বাধীনতার পর থেকে তাদের কিন্তু সাহায্য চলে এসছে। তা সুতরাং সারা বিশ্বে রাশিয়া আমেরিকা কি চায়, নেতৃত্ব চায়, সবগুলো কন্ট্রোল করতে চায়। সেদিক থেকে কিন্তু আমেরিকাবাসী বা ওখানকার যে স্থানীয় জনগণ তারা হয়তো এই বিষয়টাকে আরও বেশি আমার মনে হয় যে অ্যানালাইসিস করে তারা শেষ পর্যন্ত যখন সিনেটে নিয়ে যাবে তখন হয়তোবা আমরা মনে করি যে সেটার একটা পজিটিভ দিক আসতেও পারে। সেজন্য আমাদেরকেও কাজ করতে হবে। আমরা শুধু তাদের আশায় ভরসায় বসে থাকলে হবে না, আমাদেরকে কাজ করতে হবে এবং দেখাতে হবে মিডিয়াকে, বিশ্বকে যে আমরা এই বিষয়ে আমরা একটা সমাধান চাই। সেক্ষেত্রে ট্রাম্পের যে হিসাব নিকাশ বা তার যে দর্শন রাজনীতিতে বা আমেরিকার ডোমেস্টিক পলিসিতে, আমরা কি সহজে আশা করতে পারি যে এটা 3 মাসের পরেই আবার জায়গায় ফিরে আসবে? এবং এটাও তো তারা টেস্ট করতে চাচ্ছে যে শুধুমাত্র যে তারা কিছুটা সাধন করছে যে বন্ধ করে দিয়ে তা না, তারা আমি যেটা বলছিলাম যে ব্যবসা বাণিজ্যের দিকে নিশ্চয় তারা খেয়াল রাখে এবং তারা তো এটা ঘোষণা দিয়েছে, ওপেন বলেছে যে তাদের এই সহায়তাগুলো আসলে কোন রাষ্ট্র কিভাবে ইউজ করছে। আচ্ছা, আমি আরেকটা কথা বলি এখানে। আপনি যেটা বলছেন যে চায়নার সঙ্গে আমেরিকার একটা কিন্তু টাগ অফ ওয়ার চলছে, বিশেষ করে যেটাকে আমি ট্রেড ওয়ার বলি। এটা কিন্তু ট্রাম্প আসার পরে আরও বাড়ছে, মেক্সিকোর সাথেও আর কি। সেই জায়গাগুলোতে মানে কি বলবো, ব্যালেন্স করার জন্য এই অর্থনীতিগুলো দরকার আছে, আমি মনে করি এই অর্থনীতিগুলো দরকার আছে। সেদিক থেকেও কিন্তু তারা যখন আসলে দিন শেষে যখন বিশ্লেষণ করবে তখন দেখবে যে আমাকে এইটার পাশাপাশি কি করতে হবে। সুতরাং সেই জায়গাও কিন্তু আমাদের একটা মানে সম্ভাবনা আছে যে আমরা এটাকে রিভিউ করার সম্ভাবনা আছে। তা সেদিক থেকে কিন্তু আমার যেটা হলো কথা যে আমরা এখানে এটাকে অ্যাড্রেস করা উচিত এবং আমরা যে ঐক্যবদ্ধ আছি সেই জিনিসটাকে প্রুফ করতে হবে। এবং বিশেষ করে যে সোর্সগুলো আছে সেই সোর্সগুলোতে বোঝাতে হবে তোমরা এটা করলে আমাদের জন্য এই অবস্থা হবে। কেউই চায় না একটা দেশ ক্রাইসিস হয়ে একবারে শেষ হয়ে যাবে, কেউই চায় না। কিন্তু সেদিক থেকে আমরা যদি এটা ভাবি যে আমরা ভাবলো না শুধু ওরাই ভাবলো, তা কিন্তু চলবে না, আমাদেরকে ভাবতে হবে। নূর খান লিটন, শেষ মন্তব্য আপনার যদি কিছু বলার থাকে। একটা হচ্ছে যে আমাদের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সর্বক্ষেত্রে শুধু যে আজকে এই অর্থনীতির জন্য আমাদেরকে ঐক্যমত তৈরি করতে হবে বা সবাই একসাথে কাজ করতে হবে তা না। সামগ্রিক বিষয় যা আছে দেশের, যেই সমস্ত জায়গায় আমরা এখন পর্যন্ত সবাই একমত হতে পারিনি, যতদূর সম্ভব সবাইকে একমত হওয়ার জন্য ওপেন আলোচনা হওয়া দরকার এবং সেই উদ্যোগটি সরকারের পক্ষ থেকে নেওয়া দরকার। অনেক ধন্যবাদ নূর খান লিটন, ধন্যবাদ অধ্যাপক আনোয়ার ইসলাম। দর্শক শেষ করছি, ভালো থাকুন, শুভরাত্রি।